আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। পক্ষপাতমূলক আচরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে বেশ গত কয়েক বছর যাবতীয় এই সমস্ত খবর সংবাদ মাধ্যমে আসছে বা লিক হয়ে যাচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু দায়টা আসলে কার? বাংলাদেশ ক্রিকেটের যেই পারফরমেন্স, স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের যেই পারফরমেন্স গত 2-3 বছরে যেইভাবে তারা দিনের পর দিন ফেল করে যাচ্ছে, কোচ পরিবর্তন হচ্ছে, সেখানে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু ব্যাটসম্যানদের সেই রকমের ওই ওই যেই ভুলটা তারা করছে সেই ভুল থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। এখন এটা কেন? একটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সিনিয়র টপ মোস্ট ক্রিকেটার ছিলেন যারা 4-5 জন, যেমন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অতিমাত্রায় বেশি নির্ভরতা কাজ করেছে, বেশি নির্ভরশীলতা ছিল। স্পেশালি আমি যদি বলি সাকিব আল হাসানের উপর বেশি নির্ভরশীলতা ছিল বাংলাদেশ ক্রিকেটার। একটা সময় তাকে দিয়ে টেস্টের অধিনায়কত্ব করা হয়েছে, ওডিআইয়ের অধিনায়কত্ব করা হয়েছে, টি-20 অধিনায়কত্বের দায়িত্বটাও তাকে দেওয়া হয়েছে। কিন্তু সাকিব আল হাসান ওই নির্ভরতা আমরা কমাতে পারিনি সাকিব আল হাসানের উপর থেকে। আপনি যদি দেখেন সাকিব আল হাসান মাঠে এবং মাঠের বাইরে অনেক কার্যকলাপ করেছেন যেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিতে বাধ্য হয়েছে। একটা ক্রিকেটার মানে ক্রিকেটার থাকা অবস্থায় তিনি যাদের আন্ডারে খেলেন, যেই প্রতিষ্ঠানের অধীনস্থ হয়ে তিনি ক্রিকেট খেলেন, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, সেখানটা সাকিব আল হাসান কিন্তু পার পেয়ে গেছেন। এরকম অনেক ঘটনা আছে। সাকিব আল হাসান যেটা করেছেন, যেটা করতে চেয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই করেছে। তো ওই সাকিব নির্ভরতা বলেন বা মুশফিক নির্ভরতা বলেন বা তামিম নির্ভরতা বলেন, একটা পর্যায়ে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের উপরেই নির্ভরশীলতা বেশি ছিল বাংলাদেশ ক্রিকেটের। তো এই একটা দিক আমার কাছে মনে হয় যে নির্ভরশীলতা আমরা কমাতে পারিনি। আমার হাতে এনাফ ক্রিকেটার আছে, আমার হাতে মানে ভালো পাইপলাইনে অনেক ক্রিকেটার আমার আছে, কিন্তু তারা কিন্তু অফ ফর্মের ক্রিকেটার, তারা কিন্তু ফর্মে নেই। তার মানে আপনি যাদেরকে এই মুহূর্তে আপনি আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা করে পাইপলাইন আপনি ঠিক করছেন, তারা ওই ধরনের ফর্মে নেই। আপনার বর্তমানে যারা আপনার দলে আছে তারাও ফর্মে নেই, পাইপলাইনে যারা আছে তাদেরও ফর্ম নেই। আপনি যদি দেখেন, আপনি একটা সময় বাংলাদেশ ক্রিকেট দল যখন টি-20 খেলার প্রস্তুতি নিচ্ছে বা টি-20 সিরিজ খেলবে, ঠিক তারপরেই টেস্ট সিরিজ। তো মুশফিকুর রহিম ক্রিকেট অপারেশনসে গিয়ে তিনি বলেছেন, যেহেতু টি-20-র পরেই টেস্ট সিরিজ আছে, টেস্ট সিরিজের জন্য আমরা অনুশীলনটা কোথায় করব, সেই ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হোক। তো মুশফিকুর রহিম আছেন ওই ধরনের ক্রিকেটার, তিনি রাগ করেছেন, তিনি জিম্বাবুয়ের টি10 লিগ খেলেছেন, তিনি বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, পাকিস্তানে তিনি খেলেছেন, বাংলাদেশে এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় আমাদের যে 11 জন ক্রিকেটার আছে, এই 11 জন বা 15 জন বা 16 জন 17 জন যারাই এখন এই মুহূর্তে দলের সাথে আছে, একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাদ বাকি ওই রকম কারোই আমি দেখি না যে ওই এবিলিটি আছে যে স্বাচ্ছন্দ্যে ক্রিকেট খেলতে পারছে। তার মানে স্কিলের ব্যাপার, ওই স্কিলটাই তো অনেকে শো করতে পারছে না। মুশফিকুর রহিমের যে স্কিল, তিনি দলের বাইরে থাকা সত্ত্বেও তার যে স্কিল, আমার কাছে মনে হয় তাকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফোর্স করা উচিত যে তোমাকে ন্যাশনাল ডিউটিতে আবার ফিরে আসতে হবে, টি-20 খেলতে হবে, যেহেতু সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বিভিন্ন সিরিজ পর্যন্ত রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই যে একক নির্ভরশীলতা বা ইন্ডিভিজুয়াল কোনো ক্রিকেটার উপর নির্ভরশীলতা কমিয়ে আপনাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, আপনাকে বর্তমান নিয়েও ভাবতে হবে, ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। স্কিলের সমস্যাটা বাংলাদেশে সব থেকে বেশি। আপনি যদি দেখেন, অনেকেই আমাকে বলে যে ভাই, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল শান্ত যে ওই দিন আউট হলো, সে তো 30 গজই পার করতে পারছে না। এখন নাজমুল শান্তর ভিতরে অধিনায়কত্বের সেই এবিলিটি আছে, কিন্তু সেই দায়িত্বটা পাওয়ার পরে তিনি সেটা কতটা সামাল দিতে পারছেন। 3 ফরম্যাটের অধিনায়ক হয়ে গেছেন তিনি। এখন আমার কাছে মনে হয় খুব চাপ অনুভব করছেন, যদিও তার আশেপাশে আমি থাকি না, তার আশেপাশে যারা থাকে তারা হয়তো খুব ভালো বলতে পারবে। দূর থেকে বা টেলিভিশনে দেখে আমার কাছে যেটা মনে হয় যে নাজমুল শান্ত মোটামুটি ভালোই চাপে আছেন। তো এই দিকগুলো আমাদের ভালোভাবে মেনটেনেন্স করা উচিত। পাশাপাশি স্কিল বাড়ানোর জন্য, স্কিল নিয়ে কাজ করার জন্য আপনার আরও ভালো ভালো বিদেশি কোচ বা দেশিদের সমন্বয়ে আমার কাছে মনে হয় কোচিংটা করানো উচিত। ক্রিকেটারদেরকে আপনার ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসা উচিত। আপনি যদি দেখেন রোহিত শর্মার কথা বলেন বা অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারের কথা বলি, তারা যখন টিমের বাইরে যাবেন তারা কিন্তু টিমের জার্সি পরে যাবেন, একটা টিম জার্সি কিন্তু আছে। কিন্তু বাংলাদেশি কোনো ক্রিকেটার কি সেটা করে না। বাংলাদেশ ছাড়া বাকি 19টা দলের কেউ
তাদের এই বিশ্বকাপটা খেলতে গিয়ে কেউ কি বারবিকিউ পার্টি করেছে? পার্টি করা আমার কাছে মনে হয় না অত খারাপ জিনিস, কিন্তু আপনার ওই চিন্তা ভাবনা থাকতে হবে। আপনি আমেরিকাতে গিয়ে পর্যন্ত ভাত খাচ্ছেন, তো এই যে ডিসিপ্লিনের জিনিসটা, এটা অনেক লম্বা একটা সময় ধরে করতে হয়। আপনি যদি দেখেন বিরাট কোহলি গত 16 বছর তিনি কোনো ভাত খাননি, তো তিনি কি বিরাট কোহলি হয়ে যাননি? আপনি যদি দেখেন, আমরা দেখেছি সচিন টেন্ডুলকার যেই সময় তিনি অনুশীলন করতেন, ওই অনুশীলনের জায়গায় পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হতো। যখন পানিতে কাদা স্যাঁতস্যাঁতে হয়ে যেত, ঠিক তখন তাকে অনুশীলন করতে হতো। আপনি যদি দেখেন এই যুক্তরাষ্ট্রের আলী খান 4-5 ঘন্টা ডিউটি করে এসে, সরকারি চাকরি, ওই দেশের চাকরি শেষ করার পরে তিনি 4-5 ঘন্টা নিজে অনুশীলন করতেন, কোনো কোচ তাকে অনুশীলন করাইতো না। তো আপনাকে ওই ডিসিপ্লিনই এর ভিতরে থাকতে হবে, স্কিল বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। কোনো কোচ এসে আপনাকে স্কিলটা বাড়িয়ে দিয়ে যাবে না, নিজের ইন্ডিভিজুয়ালি সেখানে প্রচেষ্টা থাকা দরকার। আপনি দেখেন, আরেকটা উদাহরণ দিই, তাওহিদ হৃদয়ের কথা যদি বলি, গত LPL-এ তিনি দারুণ খেলেছেন, ভালো খেলেছেন, কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু এক্সপোজড হয়ে গেছেন। তিনি অফসাইডে খেলতে পারেন না, লেগ সাইডে টেনে গিয়ে খেলান। দেখবেন যেই ম্যাচে তাওহিদ হৃদয় 50 রান করে, সেই ম্যাচে যেইভাবে তিনি আউট হয়, আবার যেই ম্যাচে 50 করতে পারে না, সেই ম্যাচও সেইভাবেই তিনি আউট হয়। তার মানে তার কোথায় দুর্বলতা, কোথায় সক্ষমতা, সেটা কিন্তু খুব ভালোভাবেই বিপক্ষ দলগুলো জেনে গেছে। এই কারণে তিনি LPL-এ সুযোগ পাননি। গত সিজনে ভালো খেলার পরেও অনেকেই এক্সপেক্ট করেছিল যে হয়তোবা তাওহিদ হৃদয় হয়তোবা এইবারের LPL-এ সুযোগ পাবে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রাজনীতি করা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে রাজনীতি বলতে, তিনি যেভাবে মুখ বুঝে সব কিছু সহ্য করে গেছেন, তিনি যদি আমার এই স্কোয়াডে এই মুহূর্তে না থাকতেন, বলেন আমরা এখন যে 120-30 রান করতে পারি, এই 120-30 রান আমাদের হতো কিনা, আমার কাছে মনে হয় এটা একটা সন্দেহের বিষয়। আবার আপনি যদি দেখেন ম্যান ম্যানেজমেন্টের দিকটা কি, ক্রিকেট খেলার যে 14-15 জন ক্রিকেটার আমার সাথে থাকবে, তারা সর্বক্ষণিক চেষ্টা করবে মাঠের ভেতরের অবস্থা, শুধুমাত্র অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট তারা মাঠের বাইরের দিকগুলো নিয়ে চেষ্টা করবে বা দিকগুলো দেখার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ দলে বিভিন্ন সময় আমরা শুনেছি যে গ্রুপিং হয়ে যায়, কোনো ক্রিকেটার কোনো বড় ভাইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করে, আবার কেউ আছে অন্য কারো সান্নিধ্যে থাকার চেষ্টা করে। তো এইখানটা একটা গ্রুপিং যখন হয়ে যায়, তখন মাঠের ভিতরের আলোচনার থেকে, মাঠের ভিতরের কার্যকলাপের থেকে মাঠের বাইরের কার্যকলাপটা বেশি প্রাধান্য পায়, তখন ওই আপনার ইন্টেন্সিটি থাকে না মাঠের ভিতরে। আবার আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটের এই মেন ম্যানেজমেন্টের দিকটাও বাংলাদেশ কিন্তু ভালোভাবে সামলাতে পারেনি। আপনি যদি দেখেন অধিনায়কের ক্রাইটেরিয়া কি, বাংলাদেশের অধিনায়কের ক্রাইটেরিয়া, আমি এই রেসপেক্ট রেখেই বলতে চাই, বাংলাদেশের অধিনায়ক হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কত লং টাইম অ্যাভেলেবেল আছেন। দেখেন তাইজুল ইসলাম বলেন বা আপনি যদি দেখেন সাদমান ইসলাম বলেন, তারা টেস্ট ক্রিকেটে অধিনায়ক হয়ে যেতে পারে, কারণ তারা টেস্ট ক্রিকেটে অ্যাভেলেবেল লং টার্মে। আপনি যদি দেখেন T20 ক্রিকেটে তাওহিদ হৃদয়, বা আপনি যদি দেখেন T20 ক্রিকেটে তানজিদ হাসান তামিম বা আমাদের শেখ মেহেদি, এরাও T20 ক্রিকেটের আপনার অধিনায়কের দায়িত্বটা পেয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের মূল ক্রাইটেরিয়াই হচ্ছে আপনার লং টার্ম কে থাকতে পারবে, কে কোন ক্রিকেটার। মেহেদি হাসান মিরাজকে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? মেহেদি হাসান মিরাজ গত 2 বছর আগে শ্রীরাম যখন এসেছেন 21 সালে, 22 সালের দিকে, তাকে ওপেনিং পর্যন্ত করানো হয়েছে। সে যদি আজকে আমার দলে থাকতো, একটা স্পিনিং অপশন আমার বেশি থাকতো, ওপেনিং পজিশনে যদি কেউ বারংবার খারাপ করছে, সেখানে আমি ট্রাই করতে পারতাম। দেন এগেন 3 থেকে 7, 8, 9 পর্যন্ত যে কোনো জায়গায় আমি তাকে খেলিয়ে দিতে পারতাম, কিন্তু তাকে আমি রাখিনি। 2 বছর আগে যাকে আমি ওপেনিং পর্যন্ত খেলিয়েছি, 2 বছর পরে আমি তাকে দল থেকেই বাদ দিয়ে দিয়েছি। তো এই বিষয়গুলো বাংলাদেশের আমার কাছে মনে হয় মেনে চলা উচিত বা মাথায় রাখা উচিত। আবার আপনি যদি দেখেন T20 টুর্নামেন্ট না থাকা, ভারতের রাজ্য ভিত্তিক আলাদা T20 টুর্নামেন্ট হয়। ভারতের কোনো ক্রিকেটার যদি IPL খেলতে আসেন, সেই ক্রিকেটার IPL খেলতে আসার আগে এরকম প্রায় 7-8টা টুর্নামেন্ট খেলে আসেন। তো যেই ক্রিকেটার 7-8টা টুর্নামেন্ট খেলে তারপর IPL খেলতে আসেন, তিনি তো IPL রাজত্ব করবেন, অবশ্যই করবেন। আবার IPL-এর যে দলগুলো আছে, তারা প্রত্যেকটাই স্কাউটিং করে, ক্রিকেটারদেরকে নিয়ে তারা আলাদাভাবে কাজ করে, একাডেমি আছে তাদের, মাঠ আছে তাদের। আমাদের তো সেই সুযোগ সুবিধা নেই। দেন এগেন তারপরেও আমাদের যে সমস্ত ক্রিকেটাররা বিদেশি কিছু লিগে সুযোগ পায়, তাদেরকে আমরা NOC দেই না। যেমন শরীফুলের কথা বলতে পারি, তাসকিনের কথা বলতে পারি, আমরা তাদেরকে কিন্তু সুযোগ দেইনি। মোস্তাফিজকে 1 মাসের সুযোগ দিয়েছি। সাকিব আল হাসানকে গত IPL মনে আছে কিনা, KKR-এর সাথে কত ধরনের ঝামেলা যে শেষ পর্যন্ত হয়েছে NOC নিয়ে। তো ওই বিষয়গুলো আমার এমনিতে আমার কোনো টুর্নামেন্ট নাই। BPL বছর একটা BPL হয়, এটা কমার্শিয়াল একটা টুর্নামেন্ট হয়ে গেছে, টাকা পয়সা ইনকামের একটা মাধ্যম হয়ে গেছে BCP। তো এইটা একটা হয়। আর
আমার যে ইন্ডিভিজুয়ালি মানে ক্ষুদ্র কিছু ক্রিকেটার, অল্প কিছু ক্রিকেটার বিদেশি লিগগুলোতে সুযোগ পায়, তাদেরকেও আমরা সেখানটায় খেলতে দিতে চাই না বা দেই না। তো আমাদের ক্রিকেটাররা ওই শিখবে কিভাবে? আপনি যদি দেখেন শ্রীলঙ্কা সিরিজে আমাদের মোস্তাফিজুর রহমান 3টা ম্যাচ খেলেছেন, 3টা উইকেট পেয়েছেন, না জানি 2টা উইকেট পেয়েছেন, কিন্তু তিনি রান দিয়েছেন দেদারসে 131+ রান দিয়েছেন। তো ওই 131+ রান দেওয়ার পরে মোস্তাফিজুর রহমান কি যদি আইপিএলটা খেলতে না যেতেন, এই টি-20 বিশ্বকাপে তিনি স্কোয়াডে থাকবেন কি থাকবেন এটা নিয়েই তো প্রশ্ন তৈরি হয়ে যেত। তিনি তো আইপিএলে গেছেন, আইপিএলে গিয়ে সেখানটা ভালো ফর্মে ফিরেছেন, অনেক কিছু শিখেছেন তিনি, বাস্তব প্রমাণ। সাকিব আল হাসানও বারংবার বলেছেন যে আপনি যদি আইপিএলের কোনো দলের সাথেও থাকেন, ম্যাচ না খেলতে পারেন, তবুও আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন, কারণ সেখানটা অনেক পরিকল্পনা হয়, সেখানটা ড্রেসিং রুমে কীভাবে আলোচনা হয়, কী পরিকল্পনা হয়, সেগুলো তো ভিন্ন ভিন্নভাবে এক এক দিন এক একভাবে জানার চেষ্টা করা যায় বা বোঝা যায়। আবার আপনি যদি দেখেন সেখানটা এনভায়রনমেন্ট অনেক ভালো থাকে, সেখানটায় প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক ভালো থাকে, সেই ধরনের টুর্নামেন্টে আপনার গুটি কয়েক ক্রিকেটার সুযোগ পায়, তাদেরকেও আপনি খেলতে দিতে চান না। তো এই বিষয়গুলো বিসিবির আমার কাছে মনে হয় মাথায় রাখা উচিত। দেন আপনার যদি দেখি প্রপার কোনো পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই। এখন তুমুলভাবে সমালোচনা হচ্ছে, ভালোভাবেই হচ্ছে, যে হাথুর সিংয়ের কারণে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে পারফরমেন্স, এটার কারণে হাথুরুর একটা দায় আছে। অবশ্যই একটা কোচের দায় থাকবে যখন তার দল খারাপ পারফরমেন্স করবে, কিন্তু আপনি এই কোচকে এখন বাদ দিয়ে দেবেন, বিশ্বকাপের পরে নাকি তিনি আর ফিরবেন না। তো এই যে শুধু এই দিকটা না, বাংলাদেশ ক্রিকেটার অনেক দিক আছে, সেখানটা কোনো প্রপার কোনো পরিকল্পনা নেই। আপনি যদি দেখেন বিপিএলটা হয়েছে আমাদের কয় বছর, এই বিপিএলের আগে একটা ছোট করে একটা টুর্নামেন্ট আমরা করতে পারি না, যেই টুর্নামেন্ট দেখে আমরা ক্রিকেটারদেরকে বিপিএলে নিয়ে আসব, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের নেই। আবার রাজ্য ভিত্তিক বা জেলা ভিত্তিক বা মানে বিভাগ ভিত্তিক আমাদের টুর্নামেন্টের সেই কথাবার্তা আমি আর নাই বললাম। তো বাংলাদেশের এই সামগ্রিকভাবে ফেইল করার আমার কাছে মনে হয় এই কয়েকটা রিজনই আছে, ও আরও অনেক রিজন থাকতে পারে, আমার এগুলো মনে হয়েছে, এই কারণে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। বাংলাদেশ যেভাবে ফেইল করছে, একটা বিষয় কি, বাংলাদেশি বোলারদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করতে পারেন, কারণ বিভিন্ন লিগগুলোতে বাংলাদেশি বোলাররা ওইভাবে কিন্তু একটা নজর কাড়া, মানে একটা আপনার এটাকে কি বলে, একটা আবেদন তারা তৈরি করে ফেলেছেন। আপনি যদি দেখেন এলপিএল বলেন, পাকিস্তানের লিগ বলেন, এই যুক্তরাষ্ট্রের কথা বলেন, বা বিভিন্ন ধরনের আইপিএল বলেন, সব ধরনের লিগে বাংলাদেশি বোলারদের একটা কিন্তু আপনার একটা ডিমান্ড আছে, তারা বাংলাদেশি বোলারদেরকে নিতে চায়। তো ব্যাটসম্যানদেরকে কেন নিতে চায় না? ব্যাটসম্যানদের সমস্যাটা কোথায়? আপনি যদি দেখেন এই তাওহিদ হৃদয় যেভাবে শুরু করেছেন এখনো পর্যন্ত সেভাবেই আছেন। তো তিনি গত 1-1.5 বছরে তাহলে কি করলেন, কি ইমপ্রুভমেন্ট করলেন? আপনি যদি দেখেন মুস্তাফিজের সাথে কিন্তু কাঙ্গিসুর আবাদা বা আরও যারা ছিল তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। মুস্তাফিজ কেন পিছিয়ে গেছে? কারণ তিনি যেইভাবে ছিলেন সেইভাবেই আছেন, সেইভাবেই যাচ্ছেন, হালকা কিছু শিখতে পারছেন বিদেশি লিগগুলোতে গিয়ে। তো ওই পরিকল্পনা নেই বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে, সেইভাবে বাংলাদেশি ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করে না, ক্রিকেটারও ডিসিপ্লিন অনুযায়ী চলাফেরা করে না বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি সামগ্রিকভাবে যেই বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি বাংলাদেশ ঠিক না করতে পারে, অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হয় ফুটবলটাকে বাংলাদেশ যেভাবে হারিয়ে ফেলেছে, হকিটাকে বাংলাদেশ যেভাবে সম্ভাবনা তৈরি করেও নিজেদের ভেতরে এখন অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থায় আছে, ক্রিকেটটাও অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেই পথেই হাঁটছে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।